তিলে তিলে তিলোত্তমা। যেখানে শেষ করেছিলাম আগের দিন, আজকে আবার ঠিক সেই জায়গা থেকেই শুরু করব। চলুন দেখে নিই আজকের গল্পের শেষ অংশটা। প্রথমেই আমরা জানতে চাইবো দাদা, এত ধরনের জীবিকা বা পেশা থাকতে আপনি রাজনীতিকেই কেন বেছে নিলেন এবং কত বছর ধরে আপনি এই জনগণের সেবায় মনোনীত আছেন? না, রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিই। রাজনীতি আমি একদম ছাত্র অবস্থায় জড়িয়ে পড়ি, একদম তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল, পুকুরটাকে তৎকালীন কাউন্সিলরের নেতৃত্বে বোঝাই হচ্ছিল, কিন্তু যখন এই পুকুর বোঝানোর কাজটা করছিলেন বাবা তার প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার ফলস্বরূপ আমাদের উপরে অত্যাচার নেমে আসে। আমার বাবার একটা দোকান ছিল, বাবা রাত্রিবেলা দোকান থেকে ফেরার সময় সিপিআইএম পার্টির দ্বারা অত্যাচারিত হতো দেখতাম। সেই যে একটা অল্প বয়সে বাবার উপর অত্যাচার হচ্ছে দেখে আমরা 3 ভাই রুখে দাঁড়িয়েছিলাম। ঝগড়াঝাটি এই সমস্ত হতে হতে আস্তে আস্তে কোথাও রাজনীতিতে জড়িয়ে পড়ি। তখন কংগ্রেস পার্টি 89 সাল, কংগ্রেস লোকাল যারা ছিল তারাও আমাদের পাশে দাঁড়ায়। বাবা কোথাও কোনো দিন বাধা দেয়নি যে পড়াশোনা করছো, রাজনীতি করতে হবে না বা এরকম কিছু না। এবং সেই থেকে আস্তে আস্তে প্রতিটা মুহূর্তে নেত্রীর সমস্ত আন্দোলনে, কলেজ রাজনীতি করতে গিয়ে ছাত্র আন্দোলনে প্রতিটা ধাপ পেরিয়ে পেরিয়ে আস্তে আস্তে কোথাও রাজনীতির সক্রিয় কর্মী হয়ে আজকের এই জায়গায় পৌঁছেছি। আমি 2010 সালে নির্বাচিত হই। আমি কলকাতা লিগে ফুটবল খেলেছি। তো সেই সময় খেলাও চলতো, রাজনীতিও চলতো। 2006 সালে উপনির্বাচনে এই ওয়ার্ডের একটা তৎকালীন যিনি কাউন্সিলর ছিলেন মারা যায়, আমার নাম এসেছিল। আমরা যেখানে বসে আছি ঠিক পাশেই আমাদের কমিউনিটি হল আছে, আবাহন কমিউনিটি হল। সেটা আজকের দিনে কলকাতার সবথেকে বড় মানে সরকারি বা কর্পোরেশনের আন্ডারে কমিউনিটি হল। করোনা আমার জীবনে এই যে রাজনৈতিক বা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছি, করোনা আমি যদি কোথাও কোনোদিন বই লিখতে পারি, এটা আমি একটা দলিল হিসেবে লিখে যেতে পারবো। কেননা এইরকম অভিজ্ঞতা মানব সভ্যতায় কোথাও কোনোদিন ছিল না। তারপরে আসে আমফান, সে এক নিদারুণ অভিজ্ঞতা। ওই রকম ঝড় আমি দেখিনি জীবনে। এবং ঝড়ের পরে আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম, আমি অফিসে ছিলাম, অফিস থেকে গিয়ে একটা জায়গায় আটকে গেছিলাম। রাত্রি 9টার সময় বেরিয়েছি, নিজের বাড়ি নিজের পাড়া আমি চিনতে পারছিলাম না। এবং ভাগ্যিস সিএসসি সমস্ত আলো নিভিয়ে দিয়েছিল, লাইট অফ করে দিয়েছিল, নইলে ওই দিন আমি হয়তো কারেন্ট খেয়ে রাস্তায় যদি লাইন চালু থাকতো আমি হয়তো কারেন্ট খেয়ে যেতাম। এইরকম অবস্থায় পরের দিন সকালবেলায় যখন আমরা আবার রাস্তায় বেরোলাম, আপনারা জানেন প্রখ্যাত শিল্পী মনোময় ভট্টাচার্য আমার ওয়ার্ডের বাসিন্দা, তিনি আমার কাছে আসে, আমার পাড়ায় থাকে। তিনি বললেন এরকম গাছ ফাছ পড়ে গেছে, এটাকে কি করব, আমরা একটা লোক ডেকেছি। আমি সেই লোকটাকে, সেই টিমটাকে হায়ার করে আস্তে আস্তে কাজ শুরু করি। এবং সিএসসির একটা জ্ঞানকে পেয়ে গেছিলাম। আমি 3 দিনের মধ্যে সারা ওয়ার্ডে সমস্ত গাছ সরিয়ে সমস্ত ইলেকট্রিকের লাইন চালু করেছিলাম, যেটা কলকাতা অনেক জায়গায় 7 দিন 10 দিন লেগে গেছিলো। আমি 3 দিনের মধ্যে সেটাকে চালু করে দিয়েছিলাম। আজকের ওয়ার্ডের মানুষ আমাকে আশীর্বাদ করে। আমি মনে করি এইটার পিছনে এই করোনা এবং আমফানে যে আমরা সার্ভিস দিয়েছিলাম মানুষের পাশে প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে, সেইটা একটা বড় জায়গা। এবং এইসব করতে করতে এই মানে 2020 জুলাই মাসে আমি নিজে করোনা আক্রান্ত হয়ে যাই এবং আমি হসপিটালাইজড হয়ে যাই। প্রায় 20 দিন কোঠারি হসপিটালে ভর্তি ছিলাম। সেই যন্ত্রণা মানে বলার নয়। যাই হোক, সেখান থেকে আমার ফ্যামিলি হয়ে যায় এবং আস্তে আস্তে যখন আমরা রিকভারি হই, আজকের দিনে দাঁড়িয়ে আমার সেই করোনা এখন বলতে গেলে যেটা সব থেকে হয়, আমার মা করোনা আক্রমণে মা সুস্থ ছিল, কিন্তু একটা শারীরিক কারণে হসপিটালে দিয়েছিল, বাড়ি থেকে উঠছিল না, বোন দিয়েছিল। সেই জায়গা থেকে যখন তাকে হসপিটালে দেওয়া হয় তার 7 দিন বাদে বললো করোনা হয়ে গেছে। সেখান থেকে কলকাতা মেডিকেলে ভর্তি করানো হয়। 1 মাস বাদে মাকে যখন ছাড়ায় তখন আরও নানান রোগ তার আফটার মানে করোনার এফেক্টে থম্বোসিস হয়ে যায়। আজও মা বিছানায় শয্যাশায়ী। তো করোনায় আর কি করবে আমি জানি না। এইটা একটা নিদারুণ অভিজ্ঞতা, এটা এখনো বয়ে চলেছি করোনা। একদমই তাই। করোনায় আমরা বহু প্রাণ হারিয়েছি, আমরা সবাই প্রিয়জনকে হারিয়েছি কোথাও না কোথাও। দাদা, এত যে সুন্দরভাবে এগিয়ে চলছেন, আগামী দিনে আর কি করবার ইচ্ছা রয়েছে? আগামী দিনে দেখুন, আমি এইখানে
মহানগরীকেও করেছে। এই মুহূর্তে সবটা হয়তো অ্যাপ্রুভের জায়গায় নেই বলে বলতে, তাও বলি যে আমাদের এখানে চৌরাস্তায় আমাদের যে হেলথ সেন্টার আছে, সেটা আমি মহানগরীকের কাছে প্রপোজাল দিয়েছি, মহানগরী সেটা এগ্রি করেছে। যেহেতু সরকারি নিয়মবিধি থাকে সেই জায়গায় সেটা আমরা করতে পারছি না, কিন্তু ওখানে আমরা একটা কেএমসি হসপিটাল, যেটা মহানগরী বিভিন্ন জায়গায় করছে, খিদুরপুরে বানিয়েছে, মেয়র্স ক্লিনিক বানিয়েছে, ওই রকমভাবে একটা আমরা চৌরাস্তায় আমাদের যে সরকারি কর্পোরেশনের জমি আছে সেখানে একটা কেএমসি হসপিটাল করতে চাইছি। এটা আমাদের ইচ্ছা, আমরা করব। তার পাশাপাশি এই যে বাইপাসের ধারে আমরা অনেকগুলো জমি উদ্ধার করেছি এই রোডের ওপরেই, যেখানে আমার ইচ্ছা একটা সুফল বাংলার একটা মল করার, মানে একদম সেখানে আপনি দেখবেন ইকো পার্কের আগে একটা আছে অর্গ্যানিক এর একটা স্টোর আছে, মানে একটা 2-3 তলা 4 তলা একটা পুরো মল মতন হলো, যেখানে শাক সবজি ফল মূল মাছ সরকারি যে সুফল বাংলা সেখান থেকে আসবে, এবং অর্গ্যানিকেরও ব্যাপার একটা আছে, তার জন্য 2টো ফ্লোর থাকবে। মানে একটা ইচ্ছা আছে, ভাবনা চিন্তা আছে, দেখা যাক সেগুলো কতদূর কি এগিয়ে নিয়ে যেতে পারি। সার্বিকভাবে ওয়ার্ডের তো প্রত্যেকটা জায়গায় আজকে উন্নয়নের যে আমরা পাঠিয়ে দিয়েছি, যে ড্রেনেজ সিস্টেম, জলের ব্যাপার, লাইট, রাস্তাঘাট, এগুলো তো সব হয়েছে। আমি চেয়ারম্যান হিসেবে আজকের এই জেমস লংয়ের ডেভেলপমেন্টের জন্য চেয়েছি, আমরা ডিভাইডারটাকে সাজিয়ে তুলছি। জেমস লংয়ের রাস্তার জন্য একটা ধাপে কাজ স্যাংশন হয়েছে, শিলপাড়া পর্যন্ত সেটা হবে, বিউটিফিকেশান হবে, এরকম বিভিন্ন প্রজেক্ট আমি চেয়ারম্যান হিসেবে বাঁকড়াহাট বলছি, আমাদের গান্ধী রোড প্রায় 40 ফুট চওড়া করা হচ্ছে, যেটা গিয়ে সোজা একদম কবরডাঙ্গা পর্যন্ত চলে যাবে। এবং আমাদের চড়িয়ালে যেটা ড্রেনেজ সিস্টেম হয়েছে, সেটা একটা নতুন রাস্তা তৈরি হবে, যেটা খাল ছিল সেটা বুঝে গেছে, ওখান থেকে 3 কিলোমিটার একটা নতুন রাস্তা হবে, যেটা গিয়ে গান্ধী রোডে মিশবে। এই সমস্ত প্রজেক্ট আমাদের আছে, চলছে। মানে এগুলো যে মুখের কথা না, এগুলো অলরেডি কাজ শুরু করে দিয়েছে, এগুলো আগামী দিনে সবটাই রূপান্তরিত হয়ে যাবে। দাদা, আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের শুরু থেকে মৃত্যুর দিন অবধি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলো আপনার ওয়ার্ডে কতটা পালন করা হচ্ছে, বা সেগুলোর থেকে জনবাসীরা কতটা উপকৃত হচ্ছে? আজকের আমার ওয়ার্ডে 8ম দুয়ারে সরকার প্রথম ক্যাম্প হচ্ছে। এটা একটা মানে মমতা ব্যানার্জি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর একটা মানে ঐতিহাসিক সিদ্ধান্ত, যেখান থেকে মানুষ সরকারি অফিসে না গিয়ে যে সরকারি সুযোগ সুবিধা পেতে পারে, সেটা মানুষ আগে ভাবতে পারতো না। আমি নিজে ভুক্তভোগী, আমি একজন এসসি সম্প্রদায়ের মানুষ, আমার সার্টিফিকেট আছে। এটা বানিয়েছিলাম প্রায় 95 সালে। তো আমার আগে আমার দাদা বানিয়েছিল, দাদাকে প্রায় 6 মাস ঘুরতে হয়েছিল ট্রেজারি বিল্ডিংয়ের বিভিন্ন এতে গিয়ে, তারপরে আমিও তাকে ধরে ধরে করেছিলাম। তো সেই বলে জুতো শুকতলা খুলে যেত, সপ্তাহে একদিন অফিসাররা সেটাকে কাজে কমে করতো, বাদবাকি দিন তার কাজ হতো না। এবং আজকের দিনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের মাধ্যমে যেখানে মানুষ একটা ক্যাম্পে এসে, কোথাও এসসি সার্টিফিকেট বলুন, কোথাও মানে আপনার বিধবা ভাতা বার্ধক্য ভাতা বলুন, কোথাও ওই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বলুন, নানান রকম সুবিধা, শ্রম দপ্তরের কাজ বলুন, রেশন কার্ড বলুন, যা বলবেন যেটা বলবেন, সেই সুবিধাটা নিজের বাড়ির কাছে নিজের এলাকায় গিয়ে বিনা খরচে, মানে আপনি যদি এখান থেকে নবান্নে বা রাইটার্স বিল্ডিং বা কোনো বিকাশ ভবন বা কোথাও যেতে চান, যে গাড়ি ভাড়া খরচা হবে, যে সময় যাবে, এই সব কিছু বন্ধ করে দিয়ে একটা জায়গায় একটা ছাতার তলায় সেই সিস্টেমটাকে তৈরি করেছে। এটা অভাবনীয়। আজকের দিনে দাঁড়িয়ে আমার ওয়ার্ডে প্রায় মানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে অন্তত 2 থেকে 3 হাজার মানুষ মহিলা, বার্ধক্য ভাতাও এরকম 1-1.5 হাজার 2 হাজার আছে, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এবং আর একটা জিনিস আমি যেটা বলবো, যে এই যে মানুষকে হাউস ফর হলে বাড়ি বানিয়ে দেওয়া, এটা একটা বড় কাজ। আমরা রাজনৈতিক নেতারা অনেক কিছু বলি, মানুষকে দেওয়ার ব্যাপারে আগের সরকার কোনোদিন কোনো রকম সুযোগ সুবিধা দেয়নি। আজকের দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি নিজে আমার ওয়ার্ডে প্রায় 700 বাড়ি বানিয়ে দিয়েছি। আজকের আমাদেরকে কেন্দ্রের সরকার বলে চোর, আমি জানি না যারা বলে বা আমাদের আধিকারিকরাও সেগুলোকে কেন করে না। একটা হাউস ফর হলে 3,33,000 টাকা দেয়, সেটা 3টে ধাপ আছে দেবার।
ফার্স্ট স্টেজে কী করতে হবে, সেকেন্ড স্টেজে কী করতে হবে, থার্ড স্টেজে কী করতে হবে, তবে টাকা আসবে, এই সমস্ত নিয়ম আছে। যদি কেউ বলে দেয় আমাদেরকে চোর, এবং সেটা খুবই বাজে কথা বলা হবে। এবং এক একটা ধাপে আপনি ধরুন প্রথম ধাপে ভিতটা তৈরি করতে হবে, সেইটা জিও ট্যাগিংয়ে ছবি উঠবে, সেই ছবি দিল্লিতে যাবে, তারপরে সেকেন্ড ফেজের টাকা অ্যাপ্রুভ হবে। এখানে যদি আপনি আমাকে কোথাও দোষারোপ করেন, এটা মিথ্যে কথা বলা, একটা রাজনৈতিক মানে কোথাও প্রচার লাভের জন্য সব বলে দেওয়া। আমি নিজে এই যে সেন্ট্রাল টিম আছে, আমার বড়োতে সেন্ট্রাল টিম এসেছিলো, আমার বড়ো সবকটা ওয়ার্ডে আমরা সারা দিন ধরে ওদের ঘুরিয়েছি। তারা আমাদের কাছে ব্যক্তিগত লেভেলে যখন কথা বলে, তারা বলে এত সুন্দর কাজ আমরা অন্য স্টেটে পাই না। আবার তারা ফিরে যায়, যখন ওয়েস্ট বেঙ্গলটা ছেড়ে দেয় প্লেনে করে উঠে আবার অন্য স্টেটে চলে যায় বা দিল্লি চলে যায়, তখন তাদের ভোল বদলে যায়। আমরা দায়িত্ব নিয়ে বলছি যে যদি কোথাও আমাদেরকে এরকমভাবে স্পটে দাঁড়িয়ে আমাদেরকে ভুল ধরিয়ে সেখানে রেকটিফাই করার জায়গা দিতে হবে না, যে প্রমাণটা ধরিয়ে দিতে পারে, আমরা সব কিছু মেনে নেব। এইটা একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এরকম কাজ করছে, যেখানে আমরা তাদের, আমি নিজে 700 বাড়ি যে একটা লোক আমার এখানে এসে বলতে পারবে না যে আমাদের দলের ছেলেরা এসে কেউ কারোর থেকে কোনো টাকা পয়সা নিয়েছে বা কাউকে টাকা দিয়ে সুযোগ নিতে হয়েছে। এটা আমাদের সরকারের বিরুদ্ধে অপপ্রচার। আমি সেটার বিরুদ্ধে আমার এইটা প্রতিবাদ, যে এই মিথ্যাচার বন্ধ হোক। এই কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসেছিল, আমরা তাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি প্রত্যেকটা ধাপে ধাপে। তারপরে তারা যদি বলেন যে কোথাও চুরি হয়েছে, আমি বলবো তারা তাহলে দায়ী। যদি আপনি ছবি দেখার পরও আপনি যে কাজ হচ্ছে সেটা দেখে, আপনি তো টাকাটা একবারে কোনো মানুষকে ভুল বোঝানো হচ্ছে। 3,33,000 টাকা একবারে কোনো অ্যাকাউন্টে ঢোকে না, 3টে ধাপে ঢোকে। প্রথমে আপনাকে ভিত করতে হবে, তারপরে আপনাকে লিন্টন পর্যন্ত করতে হবে, তারপরে ছাদ ঢালাই করতে হবে। ছাদ ঢালাই হলে ফাইনাল টাকা ঢুকবে। তো আপনি সব কিছু তো আপনার নজরদারিতে জিও ট্যাগিংয়ের ছবি নিচ্ছেন, নিয়ে সেই ছবি ক্লারিফিকেশান নিচ্ছেন, সমস্ত এসে আপনারা এনকোয়ারি করছেন, তারপরে কি করে বলেন টাকা চুরি হচ্ছে? এটা আপনাদেরকেই প্রমাণ করতে হবে। এটা আমাদের কোথাও আমাদের দোষ না, এটা আপনারা মিথ্যা কথা বলছেন, আপনাদেরকেই প্রমাণ করতে হবে। মমতা ব্যানার্জি দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প যেভাবে ছড়িয়ে দিয়েছে, আগামী 10 বছরেও মানুষকে কোথাও ভুল বোঝানো যাবে না। যে সুবিধা মানুষ পাচ্ছে, আপনারা একটা মানুষ কোনো অফিসে গেলে আগে আজকের বড়বাবু আসেনি, কালকের অমুক বাবু আসেনি, এই করে ঘুরে বেড়াতো। আজকের আপনি বলুন, আমার এই আবাহনে দুয়ারে সরকার হচ্ছে, সকালবেলা মানুষ লাইন দিয়েছে, যেখানে এনকোয়ারি কাউন্টারে যাচ্ছে সেখানে বলে দিচ্ছে কোন ফর্মটা কি লাগবে, সেই ফর্মটা আমাদের ছেলেরা নিচে বসে আছে ফিল আপ করে দিচ্ছে, সেইটা নিয়ে দোতলা 3তলা যেখানে যে টেবিল আছে, সরকারি অফিসাররা আছে, সেই টেবিলে গিয়ে জমা দিচ্ছে। তারা সমস্ত ভেরিফিকেশন করে জমা করে নিচ্ছে। 1 মাস 2 মাসের মধ্যে সেগুলোর আবার হয় এসসি সার্টিফিকেট হলে চলে আসছে, বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার হলে ব্যাংকের মারফত তাদের কাছে খবর চলে যাচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে। এইখানে যদি এর থেকে আর ভালো কাজ বা এর থেকে ভালো ব্যবস্থা আমার মনে হয় সারা পৃথিবীতে কোথাও কেউ করতে পারে। তিলোত্তমা দাদা, এত ধরনের যে প্রজেক্ট করে চলেছেন এবং করছেন, আশা করি আগামী দিনেও আরও সুন্দর হয়ে উঠবে আপনার ওয়ার্ড। তো একাধারে পৌরপিতা, একাধারে বড় চেয়ারম্যান, তো এত ব্যস্ততার মধ্যে সকাল থেকে দিনটা কেমনভাবে কাটে? সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু তারপরে উঠে স্নান টান করে বেরিয়ে গেলে সারাদিনটা কেটে যায়। ওয়ার্ড থেকে শুরু করে, বড়ো থেকে শুরু করে, কখনো মহানাগরিকের সাথে চলে যাই বিভিন্ন জায়গায়। দেখুন, আমি তো ফুল টাইম রাজনীতিতে যুক্ত, নিজের হয়তো ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে, সেটাকে সামলে নিয়ে
আমি সারা দিন মানে নিজের কাজ শেষ হয়ে গেলে আমি হেড অফিসে চলে যাই, মহানাগরিকের সাথে তার গাড়িতে উঠে পড়ি, নানান রকম প্রোগ্রামে তিনি যান, আমিও সেখানে পৌঁছে যাই। এটা নিজেকে একটা ব্যস্ত রাখা, এটা কাজে। আবার এই সমস্ত যখন শেষ হয়ে যায়, আবার রাত্রিবেলা 9টার সময় একবার ক্লাবে না গেলে হয় না। নিজের ক্লাব, সেখানে বসে একটু চা খেয়ে আড্ডা মেরে এই পুজোর কী হবে, থিম কী হবে, পুজোর আলোচনা বা কোনো পুজো ক্লাবের ব্যানারে কোনো কালচারাল প্রোগ্রাম, নানান কিছু, এই সমস্ত কিছু করতে করতে রাত্রির 11টা বেজে যায়, আবার বাড়ি ঢুকে যাই। তাদের ব্যক্তিগত ভালো লাগা হবি কিছু আছে বা ভালো লাগা বলে আমি ফুটবল খেলতাম, আমি মোহনবাগানের সাপোর্টার, একদম হাতকোর মোহনবাগানের সাপোর্টার। মানে সেই ফেসবুকে অরূপ চক্রবর্তী আমাদের কাউন্সিলর আছে 98 ওয়েস্ট বেঙ্গল সাপোর্টার, আমাদের দুজনের লড়াই হয় দেখবেন ফেসবুকে, যখন ইস্ট বেঙ্গল জিতলে ও আমাদের করে, আমরা মোহনবাগান জিতলাম, এরকমভাবে এগুলো আছেই। এছাড়াও রাত্রিরে একটু টিভি দেখি, রাজনীতি আলোচনা এমন জায়গায় যায়, সেই জায়গা থেকে সরে গিয়ে একটু এই সিনেমা এই সেই রাত্রিরে টিভিতে দেখি। আবার ফেসবুক, আমি নিজে ফেসবুক আমার প্রোফাইল আমি নিজেই চালাই, আমি যতটা পারি নিজেই সব কিছু লেখালেখি এইসব। খাওয়া দাওয়ায় সেরকম কি, আমাকে যা দেয় আমি খেয়ে নিই, আমার কোনো খাওয়া দাওয়া নেই। কিন্তু এই খেতে গিয়ে বাড়িতে আমার মা আছে, আমার 2 দাদা আছে, দাদাদের ফ্যামিলি আছে। আমার ব্যক্তিগত জীবনে আমার কোনো এই নেই, বা হ্যাঁ একসাথে আমরা সবাই, আমার যদিও আমি নিজে বিয়ে করিনি বা আমার সঙ্গিনী নেই, কিন্তু আমার সমস্ত ফ্যামিলি নিয়ে আমি খুশি। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের ট্রাইব টিভির দর্শকদের যদি কিছু বলেন। ট্রাইব টিভি সকল দর্শককে আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন, এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে বাংলার মানুষের যে একটা রায় তৈরি হবে, মানুষের যে একটা বিবেক বা জায়গা তৈরি হবে, সেইটা আমি চাই এই ট্রাইব টিভির মাধ্যমেই তৈরি হোক। রাজনৈতিক জীবনের অনেক শুভেচ্ছা এবং আশা করি আপনি আরও অনেক উঁচুতে উঠুন, সেই শুভেচ্ছা জানি। থ্যাংক ইউ। ট্রাইব টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ জনপ্রতিনিধির কাছে শুনে নিলাম এলাকার কথা। আসুন এবার শুনি এলাকার জনগণ কি বলছেন। দাদা আপনি কি এই এলাকার বাসিন্দা? 123 জনপ্রতিনিধিকে কত নম্বর দেবেন? 10-এ 10। কেন? উনি আমাদের যে কোনো কাজে ওনাকে পাশে পাওয়া যায়, এবং সত্যি যে কোনো মানে আমাদের আশেপাশে যে কোনো ওয়ার্ডে আপনি যাবেন, এখানে যেরকম কাজ হয় অন্য কোথাও আপনি পাবেন না। মানে সে জলের কাজ হোক, রাস্তার কাজ হোক, বা যে কোনো ল্যাম্পপোস্ট বা যে কোনো কাজ আমরা বললেই 2 দিনের মধ্যে কাজ হয়ে যায়। তো আমরা এই নিয়ে খুব হ্যাপি। হবে আর একই কথা, 10-এ 10ই দেবো। ওনাকে যে কোনো কাজে পাই তো অবশ্যই। এছাড়া আপনি যে কোনো আমাদের আগে ওয়ার্ডটা মানে যেরকম ছিল তার থেকে মানে উন্নতি হয়েছে 100-100, এর কোনো মানে তুলনা নেই। যেভাবে উনি কাজ করছেন বা ওনার লোকজনেদেরও যদি কোনোভাবে কোনো কমপ্লেন দিই আমরা, সঙ্গে সঙ্গে সেটা আমাদের হয়ে যায়। ওনাকে সংখ্যা তত্ত্বে বলাটা ঠিক নয়। মানে ওনাকে যদি শীত গ্রীষ্ম বর্ষা দিন রাত যখনই বলুন, সাধারণ একটা মানুষ যদি একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট হোক, বা কেউ যদি মারাও যায় তার ক্ষেত্রে যেগুলো প্রবলেম আছে, দিন হোক রাত হোক যখনই ওনার কাছে গেলে সেই রকম প্রত্যেকটা সুবিধা পাওয়া যায়। প্লাস আমাদের যে দীর্ঘদিনের জল যন্ত্রণাটা ছিল, আজকে কেআইপি ড্রেনেজ প্রজেক্ট হতে আমাদের ওয়ার্ডে পুরো সেই সমস্যাটাই মিটে গেছে একদম। সেই ক্ষেত্রে যেটা 34 বছরের বাম জামানায় হয়নি, সেটা আগামী আমরা 1-1.5 বছর 2 বছরের মধ্যে সেই ফলটা পুরোপুরিভাবে পেয়েছি। তাই জন্য ওনাকে সংখ্যাতত্ত্বে বিচার করাটা ঠিক না। কোনো নম্বর দেবো না। বেহালা মানে সবাই জানে বেহাল অবস্থা, পানীয় জলের সমস্যা আর নিকাশি ব্যবস্থা, এই দুটো বর্তমানে আমাদের ওয়ার্ডে যে জায়গা রয়েছে, অন্যান্য ওয়ার্ড যদি এটাকে তুলনা করে দেখে বলা যেতে পারে এটা মডেল ওয়ার্ড নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের দিক দিয়ে। এখানে যদি 10-এ বলেন 10-এ আমি 20 দেবো আমাদের কাউন্সিলর। আমি 123 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের পুরো পিতা শ্রী সুদীপ পল্লের
ওয়ার্ডে আমরা থাকি এবং দীর্ঘদিন ধরে, আমি দীর্ঘ 30 বছর ধরে এখানে বাসিন্দা, কিন্তু উনি 15 বছরের কাউন্সিলর, 3rd টার্মের কাউন্সিলর। তো আমি আগেও দেখেছি যে কাউন্সিলরের কাজকর্ম, এখনও বর্তমান কাউন্সিলরের কাজকর্ম দেখতে পাচ্ছি, তার মধ্যে হেল অ্যান্ড হেভেন পার্থক্য। আগের কাউন্সিলর যিনি ছিলেন তার কাউকে আমি বাজে কথা বলছি না, বদনাম করছি না, বাট তিনি এলাকার উন্নয়ন সম্বন্ধে কিছুই ভাবেননি। কিন্তু আমাদের কাউন্সিলর, উনি একজন আনম্যারিড হয়ে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মহিলাদের প্রতি এত সংবেদনশীল এবং যা যা তারা করতে চায় যে কোনো মোমেন্টে, মনে করুন আমরা আমাদের জন্য একটা বিরাট সবলা স্টল করে দিয়েছেন, যেখান থেকে তাদের নিজস্ব তৈরি জিনিসপত্র বিক্রি করি। আমার এই মেয়েদের যারা যেভাবে পায় স্বনির্ভর হতে চায় তাকে দাদা সেইভাবে সাহায্য করেন। আর যখন কেউ রূপশ্রী পাচ্ছে না, মেয়ের বিয়ে দিতে পারছে না, দাদা সঙ্গে সঙ্গে চিঠি করে তার যথাসাধ্য চেষ্টা করে সেটার ব্যবস্থা করে দেন। সেটা তো মমতা ব্যানার্জির যত রকমের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যত রকমের স্কিম আছে, আমাদের ওয়ার্ডের মেয়েদের কোনো অবজেকশন নেই তার প্রতি, কিন্তু প্রচণ্ডভাবে তিনি তাদের দিকে খেয়াল রাখেন। আমাদের ওয়ার্ডে মহিলাদের তরফ থেকে আমি এটুকু বলতে পারি যে উনি একজন পুরুষ কাউন্সিলর হয়ে মহিলাদের যেইভাবে দেখেন, মানে যেভাবে তাদের পাশে দাঁড়ান, কোনো মহিলা কাউন্সিলর অন্তত এইটুকু করতে পারতেন না। আমাদের কাউন্সিলর যিনি সুদীপ পল্লে, ওনার কথা যদি বলতে বলেন, উনি নাম্বার হিসাবে 100-এ 100, কারণ কি উনি সবসময় আমাদের পাশে থাকেন। আমাদের মেয়েদের স্বনির্ভর করার জন্য উনি এগিয়ে এসছেন এবং স্বনির্ভরের আমাদের মেয়েরা এখনও পর্যন্ত সিসি লোন 2500 টাকার যে লোন, সেই লোন ব্যাংক থেকে আমরা পাচ্ছি। এবং কিছু মেয়েরা যারা একদম হয়তো লোকের বাড়িতে কাজ করতে করতে তারা এত সুবিধা হয়েছে, তারা এই লোন নিয়ে নিজের সংসারে যেমন করতে পারছে এবং টুকটাক যেগুলো আমাদের এখানে ট্রেনিংও দেওয়া হয়েছিল কিছু জিনিস শেখানোর জন্য। কেউ হয়তো সেলাইয়ের ব্যবসা করছে, কেউ হয়তো মোমো নিজেরা যেগুলো মেকিং করতে পারে, মানে মোমো করা বা কিছু হাতের তৈরি করা, সেগুলো এই টাকা তুলে স্বনির্ভরের থেকে এরা লোন নিয়ে তারা কিন্তু এখন অলরেডি তারা স্বনির্ভর হয়ে উঠেছে। এটা সব কিছু পুরোটাপুরি মানে আমাদের দাদারই কৃতিত্ব, যে উনি যদি না থাকতেন আমাদের পাশে, আমরা এই জায়গায় হয়তো যেতে পারতাম না। এবং আরও উনি যেগুলো ওয়ার্ডের যে কাজগুলো আছে, আমাদের যেমন পাশে একটা খাল ছিল, আমরা কোনোদিন ভাবিনি যে ওই খালটায় একটা 32 ফুট রাস্তা হয়ে যাবে। সেখানে এত সুন্দর এখন সেইগুলো মানে চলছে, কাজ চলছে, সেখানে এখন রাস্তা হয়ে গেছে। পরবর্তীকালে আরও উন্নত হবে আমাদের ওয়ার্ডে। এই জলের ব্যাপারে তো অনেকেই অনেক কথা বললো, সেসবও উন্নত হয়েছে। আরও উনি করছেন, মানে ওনার কোনো মানে কথা মানে বলে আমি মানে শেষ করতে পারবো না। মানে সব কিছুতেই ওনার 100-এ 100, মানে 100 আরও বেশি 100% উনি মানে কাজ করে যাচ্ছেন, সুন্দরভাবে আমাদের সঙ্গে রয়েছেন। আমরাও ওনার পাশে থাকতে চাই, যে ওনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। দেখুন, ওনার কথা বলতে গেলে দেখুন, একটা কাউন্সিলর তো উন্নয়নের কাজ করবেই, কি করবে এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওনার মধ্যে একটা এক্সট্রা ক্ল্যারিফিকেশন কি ছিল, 2020 সালে যখন করোনার সময় মানুষ মারা যাচ্ছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, পাশের বাড়ির লোক পাশের বাড়ির সঙ্গে ঝগড়া করছে, আমি বুক বাজিয়ে বলতে পারি এখানকার একজন নাগরিক হয়ে যে উনি প্রতিটা দিন সকালবেলা নিয়ম করে প্রতিটা লোকের পাড়ায় পাড়ায় গেছে। ইভেন দ্যাট তা একজন ফ্যামিলি এরকমও ছিল যে তার ফ্যামিলি থাকে বিদেশে, ওনার মা এখানে একা থাকে, উনি নিজের ছেলে ওনাদের আর পার্টির কর্মীদেরকে নিয়ে কোলে করে নিয়ে তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। প্লাস এবার স্বাভাবিক যখন উনি এত করোনা পেশেন্টকে নিয়ে ঘাটছেন, আমাদের কিন্তু পৌরপিতা মানে করোনা হয়েছিল, হসপিটালে 20 দিন ভর্তি ছিল। এই জন্যে ওনাকে আমরা খুব শ্রদ্ধা করি। আর ওনার বিগত দিনের এই ওয়ার্ডে সবথেকে বড় সমস্যা ছিল আয়রন জলের সঙ্গে আয়রন আসতো, তা উনি সেটা আয়রন মুক্ত জল তৈরি করেছে। এইটার জন্য উনি মানে একটা মানুষ জলটাই মানে আমরা শুনেছি ছোটোবেলা থেকে জল হলো জীবন, তা মানুষকে উনি জল পৌঁছে দিয়েছে, এটা মানুষের একটা জীবন ফিরিয়ে দেওয়ার মতো কাজ করেছেন। ওই জন্য অনেকে প্রচুর মানুষ শ্রদ্ধা করেছে। আর একটা অবাক বিষয়, উনি এই লাস্ট দিনে যে মানে ভোট হয়েছে, উনি রেকর্ড ভোটে জিতেছেন। এই করোনার পরে উনি 8000 ভোটের মার্জিনে এবার জিতেছেন, যেটা হলো আমাদের এই ওয়ার্ডের রেকর্ড। এটাই ওনার প্রাইজ আমরা যা বলতে পারি। আমরা খুব খুশি ওনাকে নিয়ে। তিলে তিলে তিলোত্তমা।